হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সানভি সতু ব্লগস এন্ড শর্টস। ধানতেরাসে ছোট্ট একটা সোনা কিনেছিলাম, খুবই কম সোনা, সামান্য যদি কিনতে হয় সেই হিসাবে। আর আজকে গেছিলাম একটা দরকার, আমার একটা ব্যাঙ্গেলস ছিল, ওটাকে এক্সচেঞ্জ করে আরেকটা জিনিস করতে গেছিলাম। আর তার সাথে নিয়ে গেছিলাম ছোটবেলার কানের দুটো দুল, মানে খুবই সরু ছোট ছোট দুটো দোল, এরকম এই জিনিসটা একদম ছোট্ট হলে যেটা হবে সেটা। এবার এখন তো সোনার দাম কত, আজকে শুনলাম ৭১,০০০ টাকা ভরি। এই ধানতেরাসের সময় ৬৮,০০০ টাকা ছিল, এখন সেটা গিয়ে দাঁড়িয়েছে ৭১,০০০ টাকা। আগামী বছর ১-২ বছরের মধ্যে ১ লাখও পেরোবেই, কোনো সন্দেহের কারণ নেই। সেই জন্য যারাই ভাবছো কিছু বানাবার প্ল্যান করছো, এখনই বানিয়ে নাও, মানে সোনাতে হাত দেওয়ার মতো পরিস্থিতি আর থাকবে না। সেজন্য আমার যেগুলো ভেঙে টুঙে গেছে ওগুলো আমি এক্সচেঞ্জ করে নিচ্ছি, বাবা এক্সচেঞ্জ করে নতুন করে একটা বানিয়ে নিচ্ছি, ওটার সাথে একটু একটু দিয়ে অ্যাডজাস্ট করে বানিয়ে নিচ্ছি। কেন কিনা সোনার দাম যেভাবে বাড়ছে হাত দেওয়া যাবে না। আর আমাদের যারা ছোট ছোট বাচ্চা আছে এখন, ওরা বড় হতে হতে সোনার দাম কোথায় যাবে। আমার মতে যাদের বিশেষ করে মেয়ে আছে ওদের কিন্তু একটু একটু করে সোনা বানিয়ে রাখা দরকার, কারণ এই জেনারেশন বড় হতে হতে সোনার দাম কোথায় যাবে সেটা কল্পনাও করতে পারবে না। আমি যখন ছোট ছিলাম, আজকে যখন আমি এই ইয়াররিংস, এটা নয় মানে যেটা ইয়াররিংসটা আমি নিয়ে গেছিলাম, এই ছোট ছোট, তো সেটা আমি মনে মনে ভাবছি ওটার দাম মনে হয় ২০০০ টাকা ছিল। কারণ এখনকার সময়ে দাঁড়িয়ে ২০২৪-এ আমরা কিন্তু শয়ে কিছু ভাবতে পাই না, লাখে ভাবতে হয়, হাজারে ভাবতে হয়, শয়ে তো কিছুই পাওয়া যায় না। কিছু পাওয়া যায়, তুমি সবজি কিনতে যাও বাজারে, দেখো ১৫০-২০০ টাকা সবজি কিনবে, তোমার ছোট্ট একটা থলিও ভরবে না। তো শয়ে কিছু আমরা এখন ভাবতেই পারি না। তো আমি সেটাই ভাবছি যে দোকানে দেখালাম যে এটা কত পড়তে পারে, বললো এটা তো খুব বেশি দাম পড়বে না, যদি নতুন করে বানাতে চাও তাহলে কত বললো, ৫,০০০ টাকা মতো পড়বে। ও তাহলে তো ঠিক আছে, সে ছোটবেলায় বানিয়েছে, আমি ২০০০ টাকা দিই। দোকানদার এবার বলছে না, ছোটবেলা ২০০০ টাকা কি করে হবে, এটা এখনই ৫,০০০ টাকা পড়ছে, অনেক ছোট তো। আমি ভাবলাম তাহলে একটু ওজন করে দেখাতো। তারপর গল্প করতে 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 বেরোলো ইন দ্য সেন্স, আলোচনা করতে করতে বললাম কোন সালে এসে হেনাদের কথা কথা বোঝা গেল যে ওটা হয়তো তখন ২৫০-৩০০ টাকা দাম নিয়েছে, খুব সম্ভবত ২০০ টাকা ২৫০ টাকা হয়তো দাম ছিল তখন। তো আমি তো আকাশ থেকে পড়লাম যে তখন সবাই আলোচনা করলাম আর কি, যে সত্যিকার জিনিসের দাম এত বেড়ে গেছে যে আমরা শয়ে কিছু ভাবতেই পারছি না। মানে ২০০-২৫০ টাকায় কানের দুল, তাও সোনার, ভাবা যায় বলো? কিন্তু ব্যাপারটা যেটা হচ্ছে, তখনকার সময় তো নিশ্চয়ই টাকার দামও কম ছিল, সেজন্য ২০০-২৫০ টাকা তখন গায়ে লাগতো না। এখন গায়ে, সরি কি বলছি, ২০০-২৫০ টাকা এখন গায়ে লাগছে না, কিন্তু তখন তো ঠিকই মনে হতো যে না ২০০-২৫০ টাকা। তখন তো লোকের স্যালারি কত ছিল, ১০,০০০ ১১,০০০ ছিল কিনা সন্দেহ আছে, ৫-৬ হাজার টাকা স্যালারি পেতে হতো সবাই, অনেকেই। তো সেটাই হচ্ছে ব্যাপার। সোনার দাম এত র্যাপিডলি বাড়ছে, সিরিয়াসলি। একটা ব্রেসলেট দেখলাম খুবই সরু, আমার ব্রেসলেটের খুব শখ, আমি খুব পছন্দ করি ব্রেসলেট, কিন্তু আমার ব্রেসলেট নেই। ব্রেসলেট ঠিক নয়, ছোট রিসলেট বলবো, তো এত সুন্দর, কিন্তু ওই ডায়মন্ড লাগানো। আমি বললাম ডায়মন্ডগুলি মানে সমেত ওটা কত পড়বে, তো বললো যে ডায়মন্ড সমেত, ওটা ডিজাইনটাই ওরকম লেভেল আপ করে ডায়মন্ড লাগানো, তো ওটার দাম পড়বে বললো ৬০,০০০ টাকা। আমি তো বললাম আমার মাথা ঘুরে যাচ্ছে শুনে, ৬০,০০০ টাকা এই সরু, তাদের ৬০,০০০ টাকা। আর যদি সেটা না নেওয়া হয়, আরেকটাও পছন্দ হয়েছিল কিছুটা, অতটা পছন্দ হয়নি ওইটার মতো, ওইটার দাম বললো ৩৫, কিন্তু ওটা এতটাই সরু, মানে একবার টিং করলে সে ছিঁড়ে যাবে, তো সেটা আমার এতটা পছন্দ হয়নি। ওটা ডায়মন্ড তো অ্যাকচুয়ালি নয়, এমনি স্টোন লাগানো হবে হয়তো, তো ওটা বললো অনেক মেহনত করে বানাতে হয়, মজুরি ওটার অনেক, প্লাস ওটা ডিজাইনটা ওইরকমই, এর থেকে কমে সেটা হবে না, ৬০-এর নিচে হবে না। তো সেটাই আমি ভাবলাম, আগে যদি ওটা আমার পছন্দ হতো, আগে যদি আমার মনে হতো যে কিনবো, এখন আমার জব ছাড়ার পর এখন মনে হচ্ছে আমি এটা বানাবো, ওইটা বানাবো। সেভিংস আছে যেহেতু বানিয়ে নেবো, কেন কিনা পরে খরচা হয়ে গেলে মেয়ের জন্য আর কিছু করতে পারবো না। সেজন্য সবাইকেই বলছি যে টাকা ব্যাংকে ফেলে রেখে কোনো লাভ নেই, গয়নাগাটি একটু বানিয়ে রাখো।
আমার সেরকম লেভেলের গয়নাগাটি যে বিশাল কিছু করব সেরকম নেশা নেই, কিন্তু একটু একটু ছোটোখাটো কানের বা এগুলো ছোটোখাটো বানিয়ে রাখতে দেখবে, যেগুলো তোমার সবসময় কাজে লাগে সেগুলো বানিয়ে রাখো। তার মানে এই নয় মোটা মোটা জিনিস বানিয়ে রাখতে হবে, মোটা মোটা জিনিস আমি বানাই না, আমার কোনো নেশাও নেই যে ভারী ভারী কিছু বানাবো না। একটু শৌখিন জিনিস, সরু হোক কিন্তু সুন্দর হবে ওরকম আর। কিন্তু 60-70 হাজার টাকা দিয়ে কিছু বানাবার মতো মানে এখন আমি ভাবতেও পারছি না। 60-70 হাজার ইজ টু মাচ। বাপরে বাপ, আমি শুনে অজ্ঞান হয়ে গেলাম প্রায়। এখন হ্যাঁ, আমার ইউটিউব চ্যানেলে যদি মনিটাইজ হয়ে যায়, অনেক অনেক টাকা ইনকাম হয়, তখন হয়তো 60 হাজার টাকা দিয়ে পাট করে বানাতে আমার গায়ে লাগবে না। কিন্তু এখন আমার গায়ে লাগবে বাবা, 60 হাজার টাকা দিয়ে আমি বানাতে পারছি না রিসেন্ট বসে বসে। ফেসবুক চ্যানেলটা, ফেসবুক বলছি ইউটিউব চ্যানেলটা, ফেসবুকে আমি সেরকম ভাবে অ্যাক্টিভ এখন থাকছি না। চেষ্টা করি মাঝে মাঝে এসে এটা ওটা করার, মাঝে সাঝে সেটা অ্যাক্টিভ রাখার জন্য। তাছাড়া আমি মেনলি ইউটিউবে অ্যাক্টিভ থাকি, তোমরা দেখতেই পাও। লং ভিডিও আমি কবে থেকে বানাতে পারছি না, মানে একদমই আমি সময় পাচ্ছি না যে লং ভিডিও বানাবো, ব্লগসও বানাতে পারছি না, সকালবেলা এত তাড়াহুড়ো থাকে। এখন যেমনি সানভির সামার ভ্যাকেশন হয়ে গেছে, সামার ভ্যাকেশন হলেও তাও সানভির বাবার অফিস থাকে, তখন তাড়াহুড়ো থাকে, তা করতে সানভি ঘুম থেকে উঠে যায়, তারপরে আমাদের চলতে থাকে এটা সেটা এটা সেটা এটা সেটা, তো কিছু না করতে পারি। শেষমেশে আমি লাইভই চলে আসি, যে ওটাই ইজিয়েস্ট আর ওটাই আমি করতে পারি আর কি, সেজন্য চলে আসি। তো লং ভিডিও সেজন্য আমার পক্ষে আর বানানো সম্ভব হয়ে উঠছে না বন্ধুরা, সেজন্য আমি বেশি ব্লগস পোস্ট করতে পারছি না, বেশি কি ব্লগস পোস্টই করতে পারছি না। এর মধ্যে চেষ্টা করবো আবার আসার। সেই পুরনো কয়েকটা ছেড়েছি, মেলায় গেছিলাম কিছুদিন আগে, সেটা ছেড়েছি, আর ওগুলো কয়েকটা ছেড়েছি, তাও লং বলা যায় না, 5 মিনিট 6 মিনিটের ওরকম ভিডিও। তো সেটাই। আর আমার হাতগুলো দেখো, 2.5 किलो का हाथ जब किसी पर पड़ता है ना तो वो पर उठता नहीं, उठ जाता है। তো আমার 2.5 किलो का हाथ হোক না হোক, হাতগুলো বেশ শক্ত আছে আর কি। তো আমি একটু বেশি ছোট সাইজ হলে আমার হাতটা দেখেছো, এখানটা থেকে এখানটা বেশি শক্ত, দেখে বুঝতে পারবে না হয়তো, কিন্তু এবার ঢুকতে যায় না, ঢুকলে পরে তখন আমার ঢল 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 করে। তো চিন্তায় পড়ে গেলাম। তো আমার বলছে টাইটটাও নাও, দোকানদার যে বলছে সে বলছে টাইটটাই নাও। আমি বললাম না, আমি টাইট নেবো না, আমি বাস আমার ভাই কমফোর্টেবল চাই, লুজ লুজ হবে সবকিছু। আমি ড্রেসও বেশি অতি ফিটিংস পরতে পারি না, আমার দম বন্ধ লাগে, শ্বাসকষ্ট লাগে, যে কোনো কিছুই বেশি দম বন্ধ আমার ভালো লাগে না। সেজন্য আমি দেখো না শাখাগুলো লুজ লুজ পরি, মানে কোনো কিছু বেশি টাইট আমার পক্ষে পসিবল না। তো সেজন্য এক সাইজ একটু বড়ই দিলাম। তো বেশি সোনাটা সেমই, কিন্তু শাখাটা বললাম আমি যেন ঠিকঠাক করে করে দেয়। আগেরগুলো এক্সচেঞ্জ করে নিচ্ছি, কারণ আগেরগুলো এক্সচেঞ্জ করে নতুন বানাচ্ছি। কিন্তু আগেরগুলো এক্সচেঞ্জ করলে বহুত লস, সিরিয়াসলি বলছি। কারণ হ্যাঁ, মজুরিটা তো হচ্ছে বাদে যায়, ঠিক আছে অ্যাডজাস্ট হয়ে যায়, কিন্তু আগেরগুলো বাদ দিলে হলমার্ক হলেও, হলমার্ক আগে শুনেছি যে হলমার্ক হলে নাকি বাদ যায় না, কিন্তু তাও তো দেখছি হলমার্ক হলে বাদ যায়। বলছে নাকি যে ক্ষয় হয়ে গেছে, হ্যাঁ না তেনা, ইউজই করিনি, কিছুদিন ইউজ করেছি আমি, সেরকম ভাবে ইউজই করিনি। আমার সবসময় সোনার গয়না পরে বসে থাকতে একদম ভালো লাগে না, তো খুব রেয়ারই আমি ইউজ করেছি। কিন্তু তা সত্ত্বেও বলছে যে না ক্ষয় হয়ে গেছে, না তেনা, অনেকটাই বাদ চলে যাচ্ছে। সেটাই আমার সন্দেহ লাগছে যে এতটা কি করে বাদ গেল। ঠিক আছে, যাই হোক, আরেকবার কথা বলে দেখতে হবে যদি কিছু অ্যাডজাস্ট করে। তো সেটাই বলার জন্য তোমাদের কাছে এলাম বন্ধুরা, যে কিছু যদি বানাবার হলে বানিয়ে নাও। আগামী 1-2-1.5 বছরের মধ্যেই তো মোটামুটি লাখে পৌঁছে যাবে, তখন খুবই সমস্যা হয়ে যাবে মধ্যবিত্ত লোকের পক্ষে সোনা বানানো। তো একটু একটু যেটুকু বানানো সম্ভব, 6 মাসে হলেও একবার বানিয়ে নাও, 1 বছর হলে একবার একটু একটু করে মাসে যা টাকা জমিয়ে একটু একটু করে বানিয়ে নাও। আমার একটা ফ্রেন্ড কিন্তু আমাকে 1 বছর আগেই বলেছিল, যা বানাবার এখনই বানিয়ে নাও, যদি না বানিয়েছো তো কেন না লাখে পৌঁছে যাবে। ও বলেছে পরপর, তখন 45,000 টাকা ছিল, আমি বানাইনি বাবা 45,000, যদি কমে বানাবো। ও মাই গড, 45 থেকে চলে গেলো 55, 58, হঠাৎ করে শুনছি 68, এখন আবার 71, 71,000। ও মাই গড, ভাবতেই আমার অবাক লাগছে। তখন আমার মেয়ে বড় হতে হতে মনে হয় তখন কত লাখ টাকা ভরি হবে আমি ভাবতেই পারছি না। আমি যদি ছোটবেলায় 7,000 8,000 টাকা ভরি দেখেছি, মানে যতদূর আমার মনে পড়ে 7,000 8,000 টাকা ভরি এরকম দেখেছি। আর বড় নয়, তো ছোট নয়, তখন আমি মোটামুটি ভালোই বড়, হোয়াট এভার, আমি কলেজে পড়ি না মানে আমি ছোট।
তো 7,000 8,000 টাকা থেকে 70,000, মানে তুমি ভাবতে পারছো 10 গুণ বেড়ে গেছে সোনার দাম, 10 গুণ। তো এখন যদি সেটা 1 লাখে পৌঁছায়, সেটা আমার মেয়ে বড় হতে হতে 10 লাখ টাকা, মানে 10 লাখ টাকা ভরি হয়ে যাবে। ভাবতে পারছো তাহলে কি অবস্থা হবে। আর বন্ধুরা আরেকটা ব্যাপার যেটা বলছে, দেখো আমার এই ড্রেসে আমি গোল্ড লাগিয়েছি, দেখতে পাচ্ছ, গোল্ড প্লেটেড টপ। বেশি বাড়াবাড়ি হয়ে গেল এটা, অ্যাকচুয়ালি এটা গোল্ডেন কালারের কাজ করা সবাই জানে। এটা সে একটু প্র্যাঙ্ক করলাম তোমাদের সাথে। আমার মেয়ে যেমন সারাদিনই বলতে থাকে আমি তো প্র্যাঙ্ক করেছি। ছোটবেলা আমরা বুঝতামও না, মানে এই ওয়ার্ডটা ছিল কি, আমি তো শুনিনি ছোটবেলা কোনোদিন যে প্র্যাঙ্ক ওয়ার্ডটা, আমার মেয়ের কাছ থেকে শুনি। এমনিতেও আমি বড় হয়ে জানতে পেরেছি। হ্যাঁ, তো প্র্যাঙ্ক ওরা এখনই জেনে যাচ্ছে। ও মাই গড, এখনকার বাচ্চারা কি পাকু এবিসিডি ঠিক মতো বলতে পারে না। আমাকে আমার মেয়ে বলছে মা তোমাকে তো সেলিব্রিটির মতো লাগছে, মানে এখন না দিনের বেলা এমনি আমার মাথায় একটা হেয়ার ব্যান্ড টাইপের কিছু একটা ছিল, ওটা লাগিয়ে দিয়েছে, বলে আমি তোমাকে সাজিয়ে দিচ্ছি, দাঁড়াও। আমি বললাম ঠিক আছে সাজিয়ে দাও। দেবার পর আমাকে আমি জিজ্ঞেস করলাম কি রে মামা আমাকে কেমন লাগছে, তখন ও বলছে মা তোমাকে তো সেলিব্রিটি লাগছে। আমি বললাম বুঝতে পারি, বলে সেলিব্রিটি লাগছে। কি বলছিস তুই, কি লাগছে আমাকে? বলছিস তোমাকে তো সেলিব্রিটি লাগছে। আর আমি হাসতে আর তোর বাবাকে বললাম দেখো তোমার মেয়ে কি বলছে, সি ফর ক্যাট বলতে পারুক না পারুক, সি ফর সেলিব্রিটি শিখে গেছে, সেলিব্রিটি লাগছে। মানে দিনকাল কত অ্যাডভান্স আর কত চেঞ্জ। আমাদেরকে যখন আমি ছোট ছিলাম আমাকে জিজ্ঞেস করতো যদি কেউ তোমার নাম কি, তখন আমি এক করে ভয় দাঁড়িয়ে, আমি খুব শান্ত ছিলাম আর খুব ভীতু ছিলাম, মানে চুপ করে কেউ খুব বেশি হলে যদি জিজ্ঞেস করে নাম কি, তখন নামটাই শুধু বলবো, এর বেশি আর কিছু বলবো না। আমার মেয়েকে আজকে জিজ্ঞেস করেছে দোকানে যে তোমার নাম কি, ও সুন্দর করে বললাম টানমিটু একটা, তাহলে উনি বুঝতে পারছিল না ওর কথাটা, আধা আধা ভাঙা ভাঙা বলে, পুরোই বলে কিন্তু সবসময় কথাটা সবাই তো যারা চেনে না বুঝতে পারে না, তাই আমি বলে দিলাম। তারপর বলছে ও, তারপর ও বলে দিচ্ছে আমার ঠাম্মার নাম এ মুখ। আমার দাদা নাকি ওরকম ছিল, ওকে জিজ্ঞেস করো তোমার নাম কি, ও বলতো আমার নামে, আমার বাবার নামে, আমার মায়ের নামে, আমার দাদুর নামে, আমার অ্যাড্রেস এই, এসব বলে দিত। কিন্তু আমি ছোটবেলা খুব শাই ছিলাম, খুব শান্ত, আমাকে যেটুকু বলতে বলা হতো আমি তার বাইরে একটা ওয়ার্ডও বলবো না, একটা অ্যালফাবেটও বলবো না, এরকম ছিল। তো আমার মেয়ে আশা করছি আমার মতো না, একদমই অপোজিট। বড় হতে হতে আমি প্রচন্ড বাচাল টাইপ হয়ে গেছি, প্রচন্ড বকবক করি, কিন্তু ছোটবেলায় খুবই শান্ত ছিলাম। সেই জন্য আমার মেয়ে যে এত দুষ্টু আর এত চঞ্চল, সেটার দায়টা আমার ঘাড়ে আসে। সবাই বলে মেয়ে আমার মতো হয়েছে, কারণ আমার বর তো কথাই বলে না, ওকে কথা বলতে খুব কমই দেখা যায়। তো মেয়ের পাল্লায় পড়ে, তাও আমার বর এখন অনেক কথা বলে, তাছাড়া ঘন্টার পর ঘন্টা ও কথা না বলে চুপচাপ থেকে যেতে পারে, ও এত শান্ত। আর আমাকে লোকে দেখে যে আমি নষ্ট বক করছি, তো সবাই ভাবে যে এ নিশ্চয় ছোট থেকে বকবকি করতো, ওর মেয়েটা ওরকম বকবকানি হয়েছে। অ্যাকচুয়ালি আমার বর ছিল ছোটবেলা বকবকানি, ও বড় হয়ে শান্ত হয়ে গেছে। আর আমি ছিলাম ছোটবেলা শান্ত, আমি বড় হয়ে বকবকানি হয়ে গেছি। এবার আমার মেয়ের ব্যাপারটা কি হবে আমি জানি না, এখনো প্রচুর বকবক করে। ছোট মানে ছোট আছে তাই বড় হয়ে কি ও শান্ত হয়ে যাবে নাকি আমি জানি না। আমার আবার বকবক করছে সেটা আমার ভালোই লাগে, কারণ দুষ্টামি করে মাঝে মাঝে হয়ে যায়। তারপরে ভাবি যে এটাই ঠিক আছে, কারণ আমার আবার বেশি শান্ত ভালো লাগে না, বেশি শান্ত চুপ করে বসে থাকবো ভালো লাগে না। আমার বরটা ওরকম ছিল, কিন্তু মেয়ের পাল্লে পরে একদম ঠিক হয়ে গেছে, এখন অনেক কথা বলে। একদিন আমার মনে আছে আমার মা বাবা বাড়ি ছিল না, আমি কথা বলি নিজে থেকে, আমি মনে মনে ভাবলাম যে অফিস থেকে এসেছি, তো আমি ভাবলাম রোজ রোজ আমি কেন যেচে কথা বলবো, আমি আজকে কথাই বলবো না, দেখি ও কতক্ষণ কথা না বলে থাকতে পারে। আমি আরো একই রুমে বসে আছি, ঠিক আছে, টিভি মনে হয় হ্যাঁ টিভি চলছিল, কেউ দেখছে না, টিভিটা এমনি চলছে, আমি আরো একই রুমে বসে আছি, আমি ঘড়ি দেখছি, দেখি ও কতক্ষণ কথা না বলে থাকতে পারে। পাক্কা 2 ঘন্টা আমরা কেউ কার সাথে একটা টু শব্দ নেই, পাক্কা 2 ঘন্টা ওয়েট করেছি আমি। 2 ঘন্টা হয়ে গেছে, তখন আমি বক শুরু করলাম যে হ্যাঁ এই তোমার কোনো কথা বলার নেই। তখন আমার মেয়ে হয়নি, কিন্তু মেয়ে হওয়ার পরে আমার বর মানে কথা বলতে শুরু করেছে ঠিকঠাক, তাছাড়া ও কথাই বলতো না। বাবারে ও প্রয়োজন ছাড়া একটা মুখে দিয়ে একটু আওয়াজও বের করতে পছন্দ করে না, আর আমি হচ্ছে একদম বকবকানি। এখন আমিও খুব কমই কথা বলি,
অন্যদের সাথে, কারণ সারাদিন আমাকে মেয়ের সাথে বকবক করতে হয়, আর কত বকবক করবো বলো। তো মেয়ের সাথে সারাদিন বকবক করার পর আমার আর এনার্জি থাকে না যে অন্য কারোর সাথে বকবক করবো বলে। তারপরে আমার ভিডিওতে আবার বকবক করতে হয়, আমি আর কত বকবক করবো। সুতরাং ফোনেও কারোর সাথে কথা বলি না। হ্যাঁ, মেসেজ করতে বললো আমি প্রচুর টেক্সট করতে পারি, টিক 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 টিক, কিন্তু ফোনে কথা বলো না প্লিজ। আমি ফোনে নাম শুনলে আমি অজ্ঞান হয়ে যাই, জাস্ট এনার্জি থাকে না যে ফোনে কারোর সাথে কথা বলবো বলে। তো যাই হোক, সেটাই বলছিলাম যে 2 ঘন্টা আমরা কারোর সাথে কথা বলিনি। সেই ঘটনাটা আমি ভুলবো না। ও মা গো, মা বাবা বাড়িতে থাকলে তো কথা হতো, কিন্তু মা বাবা বাড়িতে ছিল না, 2 ঘন্টা কথা বলে তারপর আমাদের তুমুল ঝামেলা হয়েছিল। আমি তারপর থেকে আস্তে আস্তে একটু শুরু করে কথা বলতে, দূর বাবা অদ্ভুত লোক, 2 ঘন্টা বসে আছি একই রুমে, কেউ কারোর সাথে কোনো কথা নেই। রোজই আমি সবসময় খোঁজাতাম, হ্যাঁ অফিসে কি হলো, কি করলে, হ্যাঁ না তেনা, দূর বাবা। তারপর থেকে এখনো খুব, মেয়ে হওয়ার পরে অনেক পাল্টে গেছে, এখন অনেক কথা বলে। আমি এখন সারাক্ষণ মেয়ের পিছনে, ভিডিওর পেছনে ব্যস্ত থাকি। কথা তো বলি, আমি তো কথা বলি এখনো, যেমনি বলছি ঘরেও বলি, সবসময় বলি। মানে ও চেঞ্জটা মেনলি হয়েছে আর কি মেয়ে হওয়ার পরে। আর আমার বাড়িতে তো সবাই এমনি কথা বলে, ঠিক মোটামুটি কথা বলে, কেউ যে খুব বিশাল কথা বলে তা না। আমি আর দাদাই সব থেকে বেশি বকবক করি। আমার মা বাবা একটু শান্ত টাইপেরই। আমার বাবা আর আমার বর দেখি একই টাইপের, মানে দরকার ছাড়া কথা বলবে না, দরকার হলে তখন একটু কথা বলে, মাঝে সাঝে একটু ওরকম আর কি। যাই হোক, তো সেটাই দেখি মেয়ে বড় হতে হতে জগৎ কোথায় গিয়ে দাঁড়ায়। আর ইউটিউবের পেছনে আমি অনেক খাচ্ছি বন্ধুরা, তোমরা প্লিজ একটু সাপোর্ট করো, কারণ আমার ইনকামটা এখন বন্ধ হয়ে গেছে। সেভিংস মানে যেটুকু আছে সেটাতে আমি একটু বানিয়ে নিচ্ছি, কারণ সেভিংসটা কদিন থাকবে, শেষ হয়ে যাবে পটাপট। তো মানে ইনকাম বন্ধ হলে তোমার খরচা তো বন্ধ হয় না বলো। তো সেজন্যই বানিয়ে যতটুকু পারো বানিয়ে রাখো তোমরাও পকেট মানি থেকে, আর সেভিংস থেকে, যারা চাকরি করছো সেভিংস তো নিশ্চয়ই করেছো কিছুটা, সেখান থেকেই বানিয়ে রাখো। কারণ যারা চাকরি কন্টিনিউ করছে ওদের তো প্রবলেম নেই কোনো, মাসে মাসে টাকা আসবে, চাপ নেই। কিন্তু আমার যখন মাসে মাসে আসতো তখন আমার কোনো, বিশ্বাস করো, কোনো ইন্টারেস্ট থাকতো না, আমি নিজে থেকে তাকাতামও না। সেটা আমি এখনো তাকাই না। যাই হোক, কিন্তু মানে এখন আমি ফিল করছি যে তখন সোনার দাম এত কম ছিল, যদি বানিয়ে রাখতাম কি ভালো হতো। আমি একদমই বানাইনি আগে, কেন কিনা আমার একদমই কোনো ইন্টারেস্ট ছিল না, মানে বিন্দু মাত্র নয়। মানে মেয়েদের যেমন সাজগোজ, গয়না, ড্রেস সব কিছুর প্রতি খুব একটা ন্যাক থাকে, সাজবো, ওই ব্যাপারটা আমাদের একদমই ছিল না। মানে কেমন, মানে আধা সময় কি ম্যাক্সিমাম টাইম আমি 90% টাইম সারাক্ষণ জিন্স টপ পরেই ঘুরছি। এখনো মোটামুটি সেইমই বলতে পারো, কিন্তু তাও কিছুটা হলে আমি একটু সাজগুজ করি মেয়েদের মতো। তাছাড়া তো এত বছর তো আমি ছেলেদের মতোই, মানে আইলাইনার তো মানে হয়তো কোনো ওকেশন হলে লাগালাম, হ্যাঁ লিপস্টিকটা শুধু লাগাতাম, তাছাড়া বেকার বেকার টাইপ লাগে। তাছাড়া মানে একেবারেই আমি সাজগোজ করতাম না, পুরো ছেলে ছেলে টাইপেরই থাকতাম ছোট থেকেই। সে ক্লাস 10-এ উঠে আমি কানের দুল মানে পরেছি ফার্স্ট, কারণ অনেক ছোট ছিলাম তখন। একবার আমার মাসি আমাকে কানের মানে হোল করে দিয়েছিল, যেটা কিনা রগের উপর পরেছিলাম, খুব ব্যথা হয়েছিল। ওই জন্য আমার মেয়েকে কানের দুল পরাবে বলে আমার বর, আমি বলি না এখন একটু বড় হোক, একটু বড় না হলে করাবো না, কষ্ট লাগে, একে ব্যথা পাবে, ছোট বাচ্চা, হ্যাঁ ওই জন্য। তো দেখা যাক কি হয়। আর ঠিক আছে, চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি। তোমরা বলো কেমন, কমেন্টে জানিও কেমন কি চলছে লাইফে। আর আমারও এই চলে যাচ্ছে ঠিকঠাক, মানিয়ে গুছিয়ে চলতেই হবে জীবনে, তাই না? তো সবাই ভালো থেকো, আর আমার চ্যানেলকে খুব 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 সাপোর্ট করো। থ্যাংক ইউ, টাটা। আমার ভিডিওটিকে ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করো। আর আমাদের চ্যানেল সানভি সৌতকে সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। থ্যাংক ইউ, টাটা।